2003 সাল আমেরিকা ইরাকের উপর ভয়াবহ হামলা চালালো। মিসাইল ছুড়ল, সামরিক বাহিনী দিয়ে তাদের সরকার দখল করলো, এমনকি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করলো। 3 বছর পর 2006 সালে 30 ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, শুধুমাত্র একটা অনুমানের উপর ভিত্তি করে। ইরাকের কাছে রাসায়নিক ও পারমাণবিক অস্ত্র আছে। যুদ্ধ শেষ হলো, খোঁজাখুঁজি করা হলো, কিছুই পাওয়া গেল না। এর আগে 1991 সালে গালফ ওয়ার ইরাক কুয়েত দখল করেছিল। আমেরিকা নামলো কুয়েতের মুক্তি ও কুয়েতের গণতন্ত্র রক্ষার নামে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। আসল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করা এবং তেল সরবরাহ নিরাপদ রাখা মিডল ইস্টে। আর এখন বলা হচ্ছে ইরান নাকি 10-15 দিনের মধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলত। সেই অজুহাতে ইরানে হামলা করলো আমেরিকা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যায়। একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, অনুমান, অজুহাত, হামলা, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। কিন্তু পৃথিবীর প্রতিটি দেশ যুদ্ধ থেকে দূরে থাকতে চায়, কিন্তু আমেরিকাকে দেখুন, তাদের আশেপাশে এমন কোনো দেশই নেই যে তাদের শত্রু বা তাদের জন্য হুমকি। 1941 সালের পর কোনো দেশ আমেরিকার উপর একটা মিসাইল তো দূরের কথা, বিয়েতে ফোটায় বাংলাদেশে এরকম একটা ককটেলও ফোটায়নি। 1941 সালেও মূল ভূখণ্ডে নয়, আমেরিকা একটা দ্বীপে জাপান হামলা করেছিল, আর সেই জাপান এখন আমেরিকার সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু। তারপরে আমেরিকার প্রতি বছর $1 ট্রিলিয়ন সামরিক খাতে খরচ করে। পৃথিবীর যে কোনো 10টি দেশের সামরিক ব্যয় একসাথে করলেও আমেরিকার ধারে কাছে আসতে পারবে না। আমেরিকার সামরিক ব্যয় পুরো পৃথিবীর মোট সামরিক ব্যয়ের 37 থেকে 40% পর্যন্ত উঠে অনেক সময়। আমেরিকাকে কেউ আক্রমণ করে না, আমেরিকার আশেপাশে কোনো শত্রু দেশও নেই, তারপরে আমেরিকা এই যুদ্ধগুলো কেন বাধায়? এর উত্তর আমরা সবাই জানি, ক্রুড অয়েল। যেখানে তেল সেখানে আমেরিকা হাজির। আরেকটা কারণ অস্ত্র শিল্প। এই দুটো বিজনেস আমেরিকার অর্থনীতিতে এতটাই গভীরে ঢুকে গেছে, আমেরিকা চাইলেও এখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না। পৃথিবীর যে কোনো দেশে যুদ্ধ হলে সে দেশের ক্ষতি হয়, কিন্তু পৃথিবীর যে কোনো দেশে যুদ্ধ হলে আমেরিকা লাভবান হয়। কিভাবে? গত 1 বছরে তেল কোম্পানিগুলো আমেরিকার শেয়ার বাজারের তুলনায় অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু জানুয়ারি 2026-এর পর ছবিটা পাল্টাতে শুরু করলো। তাহলে জানুয়ারিতে এমন কি হয়েছিল? আমেরিকার সামরিক বাহিনী ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করলো। আমেরিকার অভিযোগ ছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার মাদক সন্ত্রাস ছড়াচ্ছিল। আপনি জানেন হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি তেল মজুদ কিন্তু ভেনেজুয়েলার কাছে, 303 বিলিয়ন ব্যারেল। এবং জানুয়ারির পর ইসরায়েল ইরান প্রথমে ছোট ছোট হামলা শুরু করলো, তারপর আমেরিকা ইরান পূর্ণ যুদ্ধ শুরু হলো। আর এই সবের মাঝে তেল কোম্পানিগুলোর গ্রাফ খুব দ্রুত উপরে উঠতে শুরু করলো। আমি আপনাদের একটা তথ্য দেখাই। গত 1 বছরে S&P 500 আমেরিকার যে স্টক মার্কেট, সেটা রিটার্ন দিয়েছে 16%, আর আমেরিকার প্রতিরক্ষা শিল্প রিটার্ন দিয়েছে 40%। অস্ত্র শিল্পের কথা না আমি মানলাম, যুদ্ধ হলে এই শিল্প লাভবান হবেই, কিন্তু তেল শিল্পের বিষয়টা? যখনই তেল কোম্পানিগুলোর পারফরমেন্স খারাপ হচ্ছিল, তখনই কনফ্লিক্ট শুরু হয়েছে মিডল ইস্টে। আর সেই কনফ্লিক্টের পর তেলের দাম আবার উপরে উঠে গেছে এবং এই সংঘাতগুলো হয়েছে মধ্যপ্রাচ্যেই। এটাই হলো তেল, অস্ত্র আর যুদ্ধের সম্পর্ক। আমেরিকা কোনো দেশের উপর তখন হামলা করে না যখন আমেরিকার ভূখণ্ড বা আমেরিকার মানুষ হুমকিতে থাকে। সেটা তো হয়ই না, ইম্পসিবল। আমেরিকা তখন হামলা করে যখন তার অর্থনীতি হুমকিতে পড়ে, যখন মনে হয় কোনো দেশের অগ্রগতি বা কোনো পদক্ষেপের কারণে আমেরিকার অর্থনীতি অগ্রগতি হুমকিতে পড়তে পারে। যে কোনো উন্নত দেশের দিকে তাকান, জাপান, জার্মান, ইতালি, সব স্থবির, কারণ উন্নত দেশগুলোর অর্থনীতি একটা সময়ের পর সেই গতিতে উপরে উঠে না, বাড়ে না। কিন্তু আমেরিকাও উন্নত, কিন্তু তাদের অর্থনীতি ক্রমাগত বাড়ছে। কিভাবে? কারণ তারা জানে তাদের অর্থনীতি কিভাবে উপরে রাখতে হয়। পৃথিবীর শীর্ষ 5-6টি তেল কোম্পানিকে বিগ অয়েল বলা হয়। 1960 সালের পর মধ্যপ্রাচ্যে যতগুলো সংঘাত হয়েছে সবগুলো প্রায় শুরু হয়েছে তখন, যখন এই বিগ অয়েল কোম্পানিগুলোর পারফরমেন্স খারাপ হচ্ছিল। তখন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হলে গ্লোবালি তেলের একটা কৃত্রিম সংকট তৈরি হয়, কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী অঞ্চল। এখান থেকে হরমুজ প্রণালী বা সুইস খাল দিয়ে তেল পরিবহন করা হয়। আমেরিকা এই অঞ্চলকে অস্থির করার জন্য নানা অজুহাত দেয়, কখনো রাসায়নিক অস্ত্র, কখনো সন্ত্রাসবাদ, কখনো মানবাধিকার, কখনো নারী মুক্তি, গণহত্যা। 2000 সালে জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় এক্সোমোবিল, শেভরন, BP আর শেল, এই 4টি তেল কোম্পানি এত অর্থ দিয়েছে যা তারা আগে কখনো কোনো নির্বাচনী প্রচারণায় দেয়নি। ফলাফল কি হলো? 3-4 বছর পরে ইরাকে হামলা হলো এবং ইরাকের প্রধান তেল ক্ষেত্রগুলো এই কোম্পানিগুলোর হাতে চলে গেল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মধ্যপ্রাচ্যের সব তেল ক্ষেত্রগুলো আমেরিকা ও ফরাসি তেল কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে ছিল। তাদের হাতে থাকার, তাদের নিয়ন্ত্রণে থাকার যথেষ্ট কারণও ছিল। সে সময় অন্য কেউ তেল উত্তোলন করতে জানতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলোনিয়ালিজমকে খারাপ চোখে দেখা শুরু হলো। এজন্য ধীরে ধীরে আমেরিকা ও ফ্রান্স তাদের হাতে থাকা মিডল ইস্টের যে তেল ক্ষেত্রগুলো সেগুলো ফিরিয়ে দিতে রাজি হলো। তাছাড়াও মধ্যপ্রাচ্য দেশগুলো
চাপ দিচ্ছিল তাদের তেল ক্ষেত্র ফিরে দিতে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে তখন না ছিল বিশেষজ্ঞতা, না ছিল পরিবহন বা সরবরাহ অবকাঠামো। এজন্য কিছু কিছু তেল ক্ষেত্র আমেরিকা ও ফরাসি কোম্পানিগুলোর হাতে রইল। এজন্য তেল কোম্পানিগুলো পুরোপুরি শেষ হয়নি মিডল ইস্টে, তবে তাদের মুনাফার যে অংশ সেটা কমে গেল। আর সেই কমে যাওয়া ব্যবসায় মুনাফা বাড়ানোর সবচেয়ে সহজ উপায় কি? তেলের দাম বাড়াতে হবে। মধ্যপ্রাচ্যে সংঘাত হলেই তেলের কৃত্রিম সংকট তৈরি হয়। মানুষ ভাবে ভবিষ্যতে তেল পাওয়া যাবে না, শিপমেন্ট বন্ধ হয়, হুরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়, যেমনটা এখন বন্ধ আছে বর্তমান সময়ে, আপনারা সবাই জানেন। উৎপাদন বন্ধ হয়, আর এই উদ্বেগের মাঝে ক্রেতারা বেশি দামে তেল কিনতে রাজি হয় এবং বিক্রেতারা সুযোগ বুঝে তেলের দাম বাড়িয়ে দেয়। এটাকে বলে ওয়ার প্রফিটিং। তাজা একটা উদাহরণ দেখুন। ইরান আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পর ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $66 থেকে $126 পর্যন্ত উঠেছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এবার আসুন অস্ত্রের বাজারে। 1961 সালে আমেরিকার প্রেসিডেন্ট আইজেন হাওয়ার দায়িত্ব ছাড়ার সময় একটা বক্তৃতায় বলেছিলেন, In the councils of government, we must guard against the acquisition of unwarranted influence, whether sought or unsought, by the military-industrial complex. We must never let the weight of this combination endanger our liberties or democratic processes. সামরিক বাহিনী এবং অস্ত্র উৎপাদনকারী বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে সম্পর্কের কথা তিনি বলেছেন, যেখানে অতিরিক্ত সামরিক ব্যয় গণতান্ত্রিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে। তিনি অনুমান করে বলেছিলেন এই সামরিক শিল্প কমপ্লেক্স একদিন আমেরিকার অর্থনীতিকে গ্রাস করে ফেলতে পারে, এবং তার সেই আশঙ্কা সত্যি হয়েছে। এই গল্প শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। যুদ্ধের আগে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলে কিছু ছিল না, কিন্তু বেসরকারি কোম্পানিগুলো সামরিক সরঞ্জাম তৈরিতে তখন যুক্ত ছিল না। সরকার নিজস্ব কারখানায় তাদের অস্ত্র তৈরি করত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান, বোমাসহ বিভিন্ন অস্ত্রের বিশাল চাহিদা দেখা দেওয়ায় সেই ঘাটতি মেটাতে প্রেসিডেন্ট রুজভেল্ট একটি ওয়ার প্রোডাকশন বোর্ড তৈরি করলেন, যা সরকার ও বেসরকারি শিল্পের মধ্যে একটি সম্পর্ক তৈরি করলো। ধীরে ধীরে বেসরকারি কোম্পানিগুলো অস্ত্র তৈরির কাজ শুরু করলো। যুদ্ধ শেষ হতে হতে এই শিল্পের ক্ষমতা বিশাল হয়ে গেল। যুদ্ধ বন্ধ হলো, কিন্তু এই শিল্প আর বন্ধ হলো না। 1991 সাল সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর আমেরিকা তার প্রতিরক্ষা বাজেট অর্ধেক করে দিল। অর্ধেক করাতে অস্ত্র তৈরির যে কোম্পানি সেগুলো ধাক্কা খেল। পুরো পৃথিবীতে তখন আমেরিকায় একমাত্র পরাশক্তি, এবং আমেরিকার অতটা অস্ত্রের দরকার নেই তখন। কিন্তু ততক্ষণে আমেরিকার ভেতর সামরিক শিল্পের এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে। 1993 সালে লাস্ট সাফার মিটিং নামে একটা মিটিং বসলো, এবং এই মিটিংয়ের পর মাত্র কয়েক বছরের মধ্যে আমেরিকার 51টি বড় ডিফেন্স কোম্পানি মিলে মাত্র 5টি কোম্পানি হয়ে গেল, যাদের বলা হয় বিগ ফাইভ। 2001-এর পর এই বিগ ফাইভ কোম্পানিগুলোর শেয়ারের দাম S&P 500-কে বহুবার ছাড়িয়ে গেছে, বিশেষ করে 2001, 2003, 2014, 2022। যুদ্ধের বছরগুলোতে এই কোম্পানিগুলোর শেয়ার লাফিয়ে লাফিয়ে উপরে গেছে। 9/11-এর পর আমেরিকার তার প্রতিরক্ষা বাজেট প্রায় দ্বিগুণ করে দিয়েছিল। ইরাক আফগান যুদ্ধে ট্রিলিয়ন্স অফ ডলার খরচ হয়েছে আমেরিকার, যার বড় অংশ এই বিগ ফাইভ কোম্পানির পকেটে। তাহলে এখন মূল কথা হলো, অস্ত্র আর তেলের যে বিজনেস সেটা টিকিয়ে রাখতে হলে কি করতে হবে? পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেশি বেশি যুদ্ধ লাগাতে হবে। আর যুদ্ধ লাগানোর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্য, কারণ সেখানে যুদ্ধ হলে তেল কোম্পানিগুলো লাভবান হবে, আর সেই লাভ ঘুরে ফিরে আমেরিকার পকেটে। আমেরিকার অস্ত্র শিল্প পৃথিবীর প্রতিটি সংঘাতের পেছনে কোনো না কোনোভাবে জড়িত আছে। আপনি ভাবছেন আমি কেন এই কথা বলছি, তাই না? যেমন ন্যাটোকে সম্প্রসারণ করার সবচেয়ে বড় যে কারণ সেটা ছিল এই অস্ত্র শিল্প। যে দেশেই ন্যাটোতে যোগ দিতে চেয়েছে, শর্ত ছিল তাদের সেনাবাহিনীকে আধুনিকায়ন করতে হবে, আধুনিক করতে হবে। আর আধুনিক করতে হলে কি লাগে? অস্ত্র লাগে, আর সেই অস্ত্র আসবে আমেরিকার অস্ত্র শিল্প থেকেই। আজ ন্যাটো যত অস্ত্র কেনাকাটা করে তার 2/3 সরবরাহ করে আমেরিকার কোম্পানিগুলো। তাহলে এখন বুঝতে পেরেছেন, যুদ্ধ আমেরিকার জন্য বিপদ না, যুদ্ধ আমেরিকার ব্যবসা। তেলের দাম পড়ে গেলে মধ্যপ্রাচ্যে আগুন লাগে, অস্ত্রের বাজার ঝিমিয়ে পড়লে কোথাও না কোথাও হুমকির আবিষ্কার হয়, আর সেই হুমকি মোকাবেলার নামে ট্রিলিয়ন্স অফ ডলার খরচ হয়, যার শেষ গন্তব্য বিগ ফাইভের ব্যালেন্স শিট। আইজেনহাওয়ার 1961 সালে সতর্ক করেছিলেন, কেউ শোনেনি। আর সেই সামরিক শিল্প কমপ্লেক্স এতটাই শক্তিশালী যে আমেরিকার সরকার তাদের নিয়ন্ত্রণ করে না, বরং তারাই সরকারকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীতে শান্তি আসলে এদের ব্যবসা বন্ধ হয়, তাই শান্তি আসতে দেওয়া হয় না।